বাচ্চু ভাই, একেবারে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম থেকে বলা হচ্ছে যে এই সরকারের নিরপেক্ষতার ঘাটতি আছে এবং বলছে যে এই সরকারের অনেক জায়গাতে কিছু উপদেষ্টা তারা নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র করছে। এগুলো আপনাদের দলের একদম টপ মোস্ট লেভেলের নেতারা বলছেন। তো এখন প্রশ্ন হলো, সেই জায়গাতে আপনাদের দাবি অনুযায়ী এখন পর্যন্ত কিছুই হয় নাই, তারপরেও কি আপনারা মনে করেন যে সামনের নির্বাচনটা খুব নিরপেক্ষ হবে? দেখেন ওই দেখেন যে প্রশ্ন সরাত তুষার যে প্রশ্নগুলো আছে এগুলো উত্তর দেবেন। দেখেন, কিছুদিন আগে আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নেতৃত্বে আমাদের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ সাহেব প্রধান উপদেষ্টার সাথে দেখা করে একটি কিছু যৌক্তিক বিষয় উত্থাপন করেছেন। সেটা হলো যে উপদেষ্টা পরিষদে যদি নিরপেক্ষতা হারিয়ে থাকে কেউ, এরকম যদি কেউ থেকে থাকেন উপদেষ্টা পরিষদে, তাদেরকে বাদ দিয়ে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, আমরা ইতিপূর্বে যখন দেখেছি যে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার যারা নির্বাচনের জন্য দায়িত্ব নিয়েছে, এই সরকারটি অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু যেহেতু নির্বাচনটা খুব কাছে চলে আসছে, এই অন্তর্বর্তীকালীন সরকারটা কিন্তু এখন তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালিত হইতে হবে। সেখানে যেসব উপদেষ্টারা ইতিমধ্যে নিরপেক্ষতা হারিয়েছেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সচিবালয়, প্রশাসন, এটা বিচার করা কোনো মাপকাঠি আমি বলছি এটা এই দেশের মানুষ জানে, জাতি জানে, সবাই জানে। তারপর প্রশাসনে এখনো সচিবালয়ে বলেন, প্রশাসনে বলেন, ডিসি বলেন, বিভিন্ন জায়গায় ফেসিবাদের যেসব দূষররা রয়েছে এবং যারা অলরেডি নিরপেক্ষ নন, তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া। বিএনপি কিন্তু বলে নাই যে ওই সারোয়ার তুষারদের অমুককে সরাইতে বা জামাতের অমুককে সরাইতে বা অমুককে, ওনার উপর দায়িত্ব অর্পণ করেছেন। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারটি দায়িত্ব নিয়েছেন একটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন, সুতরাং ওনার একটি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা রয়েছে। আমরাও লন্ডন বৈঠকের পর আমরাও ওনার উপর আস্থা রেখেছি। আমাদের নেতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন এই দেশবাসী একটি নির্বাচন নিয়ে আশঙ্কার মধ্যে ছিল। নির্বাচনটা কবে হবে, আদৌ হবে কিনা, কিন্তু সেই প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর ওনারা একটি ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন। সেই ব্যাপারে কারো মোটা দাগে কারো আপত্তি ছিল না। জামাতও বলেছে রোজার আগে নির্বাচনে তাদের আপত্তি নেই। সারোয়ার তুষার এখনো কি আপনারা মনে করেন, বলেছেন আপনারা কি এখনো মনে করছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? অবশ্যই। আচ্ছা, একটা ফেব্রুয়ারিতে নির্বাচন হবার জন্য যে সমস্ত আয়োজন দরকার, হাতে 3 মাস যদি নির্বাচনের ক্যাম্পেইনের জন্য ধরে রাখেন, তো বাকি হাতে আছে 1 মাস। এই 1 মাসে যতগুলো সার্বিক প্রস্তুতি দরকার একটা নির্বাচনের, আইন শৃঙ্খলা থেকে শুরু করে অনেকগুলো কাজ থাকে, আপনার নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকে, ক্যাম্পেইনের ব্যাপার থাকে, নির্বাচন কমিশনের কিছু ক্যাম্পেইন আছে। সার্বিক প্রস্তুতি কোনো জায়গায় গিয়ে ঘাটতি দেখতে পান কিনা? দেখেন, নির্বাচন কমিশন তো জাতীয় নির্বাচনকে সামনে রেখে তাদের কর্মযজ্ঞ পরিচালনা করছে। আজকেও আপনি দেখেছেন যে তারা ইতিমধ্যে ভোট কেন্দ্র চূড়ান্ত তালিকা নির্ধারণ করে ফেলেছেন। 42,000 কত সামথিং চূড়ান্ত ভোট কেন্দ্র, কতগুলি ভোট কেন্দ্র থাকবে, যেটা হয়তো 100-200 বেড়েছে ভোট কেন্দ্রের সংখ্যা। এরকমভাবে নির্বাচন কমিশন কিন্তু খুব সিরিয়াসলি কাজ করছে। আর অন্যান্য যে দেখেন, একটা জাতীয় নির্বাচন আয়োজন বিশাল কর্মযজ্ঞের বিষয়। আর নির্বাচনের যারা স্টেক হোল্ডার, আমরা যারা রাজনৈতিক দল আছি, আমরা কিন্তু অলরেডি নির্বাচনী মাঠে আছি, সবাই প্রচারণা চালাচ্ছে। মাঠে আছেন, এখন পর্যন্ত প্রার্থী ঠিক করতে পারেন আপনারা? না, দেখেন, প্রার্থী ঠিক করার একটা নিয়ম আছে। দেখেন, জামাত যেটা করেছে, জামাত একটা দ্বিচারিতা করেছে। তারা প্রার্থী সিলেকশন করে ফেলছে, সারা দেশে চূড়ান্ত প্রার্থী তালিকা দিয়ে দিয়েছে, আবার এই দিক দিয়ে পিআর চাচ্ছে, সম্পূর্ণ। কিন্তু নির্বাচনের প্রার্থী তো আপনি তফসিল ঘোষণার পর একটা নিয়ম অনুযায়ী আপনি নিয়মতান্ত্রিকভাবে প্রার্থী নির্ধারণ করা হয়। আমাদের দল মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের নীতি নির্ধারকগণ আমাদের যারা আগ্রহী প্রার্থী আছেন তাদের সাথে কথা বলছেন, নির্দেশনা দিচ্ছেন। গতকালকে আমাদের ময়মনসিংহ বিভাগ, কুমিল্লা বিভাগ এবং ফরিদপুর বিভাগের সাথে কথা বলেছেন। উনি নির্দেশনা দিয়েছেন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মাননীয় মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ। ইতিমধ্যে আমরা নির্দেশনা পেয়ে গেছি। আমরা নির্বাচনী মাঠে এবং তৃণমূলে আমরা ছুটে বেরোচ্ছি এবং সকল একটু এই বিষয়টা নিয়ে একটু তুষার বলবেন কিনা, যে একেবারে আপনি নিজেই বললেন যেটা এটা এক্সট্রা অর্ডিনারি সময়, সেই সময়ে নির্বাচন করবার জন্য যে আয়োজন দরকার
সরকার এবং নির্বাচন কমিশন সে আয়োজনটা করতে পারছে কিনা? যে আয়োজন দরকার এবং যে ক্যাপাসিটি দরকার, এই দুটারই মারাত্মক ঘাটতি দেখা যাচ্ছে, মারাত্মক। এই ইলেকশন কমিশন দিয়ে আমার কাছে মনে হয় না যে প্রধান উপদেষ্টার যে প্রত্যাশা, তিনি যে প্রতিশ্রুতি দেশবাসীকে দিয়েছেন, এমনকি আন্তর্জাতিক ফোরামে দিয়েছেন যে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা নির্বাচন উনি করবেন, কিংবা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে, ঐতিহাসিক নির্বাচন হবে, এরকম অনেক কিছু তিনি বলেছেন। এই ইলেকশন কমিশন করতে পারবে আমাদের কাছে সেটা মনে হয় না। নানা আলামতে, আলামতগুলো কি একটু বলবেন? আলামতের মধ্যে একটা হচ্ছে ধরেন এনসিপির সাথে তারা যে কাজটা করছে এখনো পর্যন্ত, এবং এটা অহেতুক একটা গোয়ার্তমি করছে তারা, আর কোনো কিছু না, মানে আর কোনো উদ্দেশ্য নেই, এটা আর কোনো প্রাপ্তিও নাই তাদের। তারা আজকে যেটা বললো যে আপনার শাপলা প্রতীক যেহেতু তাদের বিধিমালায় নাই, সুতরাং দেয়া যাবে না, এবং সরাসরি বলে দিয়েছে। তারা একটা আক্তার আহমেদ বলছেন, হ্যাঁ, তারা একটা কি করবে, তারা একটা মানে মার্কা দিয়ে দিবে। এখন আপনি যখন নিবন্ধন, যেগুলো মার্কা আছে, এটা গণবিজ্ঞপ্তির মধ্যে দিয়ে দিবে। বাংলাদেশের ইতিহাসে আপনি কি মানে নজিরবিহীন কোনো নজির সৃষ্টি করতে চান? বাংলাদেশের ইতিহাসে ইসি কখনো কোনো দলকে মার্কা চাপিয়ে দিয়েছে? তো আপনি সমস্ত রেকর্ড ভঙ্গ করে একটা জায়গায় যাবেন। এই যে উনি বলছেন যে বিধিমালা নাই তাই দেওয়া যাবে না, তফসিলে নাই তাই দেওয়া যাবে না, এখন তো এরকম ঐতিহাসিক উদাহরণ কয়টা নিয়ে আসবো? এই যে গামছা মার্কা পেয়েছে কাদের সিদ্দিকী, এটা তো তফসিলে ছিল না, কিন্তু আপনি তাদের অনুরোধের প্রেক্ষিতে, তাদের আবেদনের প্রেক্ষিতে আপনি এই মার্কাটা যুক্ত করে তাদেরকে দিয়েছেন। এই যে ইগল এবি পার্টির মার্কা, এটা তাদের বিধিমালা ছিল না, এবি পার্টি হাইকোর্ট থেকে এটা, তারপর হাইকোর্ট অনেক কিছু করে তারপর এই মার্কাটা তাদের করলো। ঠিক আছে, তাহলে উদাহরণের অভাব নাই। এতদিন কিন্তু তারা বলেছে জাতীয় প্রতীক, তারপরে এটা বললো সেটা বললো, এখন তারা এসছে বিধিমালায় নাই। বিধিমালায় না থাকার তো খুব সহজ সমাধান হচ্ছে আপনি বিধিমালা অন্তর্ভুক্ত করেন, করতে তো কোনো আইনি বাধা নাই। এইটা হলো একটা উদাহরণ। তার মধ্যে ধরেন তারা জাতীয় লীগ নামে একটা দলকে নিবন্ধন দিয়েছে। এইরকম কোনো দল বাংলাদেশে নাই, তাদের কোনো সভাপতি, সেক্রেটারি কিছু নাই, কোনো কর্মসূচি নাই, কোনো অফিস নাই। যে স্থানকে তারা কেন্দ্রীয় কার্যালয় হিসেবে দেখিয়েছে, ওই স্থান বলতে বাংলাদেশে কোনো স্থান এক্সিস্ট করে না। এরকম একটা দলকে যারা মাত্র 172 পাতা নিবন্ধনের কাগজপত্র জমা দিয়েছে, তাদেরকে তারা নিবন্ধন দিয়ে দিয়েছে। আমরা 43,000 পাতা দিয়েও তারপর তারা আরো চেয়েছে যে এটা লাগবে, আর এই 172 পাতা আপনি হয়ে গেল। তারা কি 200 অফিস দেখাতে পেরেছে? বিশ্বাস করি না। তারপর তারা কি 200 প্রত্যেকটা উপজেলায় 200 করে প্রার্থী দেখাতে পেরেছে? কোন মানে একটা বিরাট এখানে কিন্তু আছে। এই কিন্তু তো যে ইলেকশন কমিশনের অধীনে তৈরি হয়েছে, সেই ইলেকশন কমিশন দিয়ে আপনি নির্বাচন, এই ধরনের একটা নির্বাচন করবেন। সবচেয়ে বেশি অভিযোগ নির্বাচন কমিশন নিয়ে এনসিপি, তাদের নিরপেক্ষতা তারা অনেক আগে হারিয়ে ফেলেছে বলে আপনারা এর আগেই অভিযোগ করেছেন। নতুন অনেকগুলো অভিযোগ এসছে। তো এখন মূল্য কোনটি আগে? নির্বাচন কমিশন এখন পর্যন্ত ঠিক হয়নি আপনাদের কথা মতো, আপনারা অলরেডি জোট নিয়ে আলোচনা করছেন। তার মানে যদি জোট ভালো হয়ে যায়, এই নির্বাচন কমিশন কি ভালো হয়ে যাবে? না, হবে না। দুটো তো আলাদা জিনিস। জোট কিংবা সমঝোতা যেটাই বলেন, এটা বাংলাদেশের নির্বাচন, তখন সমঝোতা করে কি এই নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচনে যাবেন? এখনো আমরা বলছি যে এই নির্বাচনের কমিশনের অধীনে জোট করেন, সমঝোতা করেন, না করেন, কিন্তু এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ক্রেডিবল নির্বাচন হবে না, মানে হওয়া সম্ভব না। জানছেন যে একেবারে সুষ্ঠু নির্বাচন হবে না, তারপরে নির্বাচনী প্রক্রিয়াগুলো আগাচ্ছেন। নির্বাচনী প্রক্রিয়া এক রাজনৈতিক দল যাবে না কেন? নির্বাচনী প্রক্রিয়া যেতে চাই বলেই তো আমরা চাই যে এই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা হোক। এবং আপনার মনে থাকবে যে আমরা পার্টি হওয়ার আগে, জাতীয় নাগরিক কমিটি থাকা অবস্থায়, তখনই ওই যে 2022 সালের আইনে এই নির্বাচন কমিশন গঠন করাকে আমরা তখনই বলেছিলাম যে এটা কিন্তু একটা সংকট তৈরি করবে। তখন সব দল তাড়াহুড়া করে নিজেদের কে সিইসি দিবে, কে নির্বাচন কমিশন দিবে, এগুলো কমিশনার দিবে, এগুলো করলো কিন্তু। এবং আপনি প্রোফাইল ধরেন, এই যে এখন যারা প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কর্মকর্তা, এরা কোন দল কাকে আপনার বসিয়েছে এটা ওপেন সিক্রেট, পত্রপত্রিকা এগুলো লেখালেখি হয়েছে। ওই সময় আমরা বলেছিলাম যে এই পুরনো আইনে এই নির্বাচন কমিশন গঠন করা উচিত হচ্ছে না। আপনার উচিত হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে সকল সংস্কার প্রস্তাব দিয়েছে সেটা করে তারপর আপনি নির্বাচন কমিশন গঠন করেন। এবার তো আমি যেটা বললাম যে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন একটা নির্বাচন হচ্ছে, আপনার আরেকটু দেখে ওয়াচ করে তারপর নির্বাচন কমিশন গঠন করা দরকার ছিল। এই যে তাড়াহুড়াটা করা না, আমি বলতে হচ্ছে যদি নির্বাচন কমিশন নতুন করে সংস্কার করবার, নতুন করে তৈরি করবার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপরে যদি মানে এখন যদি নির্বাচনে আর সময় নেই হাতে, 3 মাস সময় হাতে আছে, মানে তফসিল যদি ঘোষণা হয় তাহলে আগামী মাসে করতে হবে, তাই তো? 3 মাস হাতে রাখতে হবে সময়। তো এই সময়ে তো যদি নির্বাচন কমিশন ঠিক না হয়, নির্বাচনের সময় চলে আসছে, সেক্ষেত্রে এনসিপি অন্য কোনো সিদ্ধান্ত নেবে কিনা এটা জানার আকাঙ্ক্ষা থেকে। না, একটা হচ্ছে যে শাপলা প্রতীক ইস্যু সেটেল না হলে আমাদের পক্ষে সামনে এগানো সম্ভব না। আমরা নিবন্ধন এবং শাপলা দুটোকে আমরা মানে একটার সাথে জড়িয়ে ভাবি, একটা ছাড়া আরেকটা আমরা নিব না। ফলে শাপলা আমাদেরকে দেয়া হবে এবং এই প্রক্রিয়া আমরা নিবন্ধিত দল হব, এটা ইস্যুটা সেটেল হবে। এটা সেটেল হলে আপনার নির্বাচনের দিকে আগাবেন, নির্বাচনের দিকে আগাবে। এবং কিন্তু যে বড় প্রশ্নটা আমরা রেখে গেলাম,
এটা কিন্তু থেকে যাচ্ছে এই এবং এইটা আমাদেরকে দেয়ার, এবং তারা সম্ভবত এই কারণে দিতে চায় না যে আমাদেরকে দেওয়ার মাধ্যমে এটা আবারও প্রমাণিত হবে যে তারা একটা চরম অযোগ্য নির্বাচন কমিশন, কারণ তারা না আদারওয়াইজ পুরো এত দিন ধরে একটা ঘাপলা করলো, তারপরে গিয়ে শেষ পর্যন্ত দিতে হলো, আমরা একটু এই ভয় বাড়তি কিন্তু তারা দিতে চাচ্ছে না।